আচ্ছা স্যার আজকে রেকর্ডটা মানে আপলোড করবেন না? হ্যাঁ, রেকর্ড তো আপলোড করি, আগে রেকর্ড আপলোড করছি না? স্যার গত ক্লাসেরটা তো পাইলাম না। কে বলছে পাবো না? ভালো করে চেক করুন। আচ্ছা, সেকেন্ড পেপারটা আমার সামনে। আচ্ছা, তাপগতিবিদ্যা কি পুরোটা দিছে না? সিলেবাস আছে কারো কাছে? আমারটা উপরে হয়ে গেছে। সিলেবাস কারো কাছে আছে বাচ্চারা? একটু মোবাইলটা চেক করো। তাপগতিবিদ্যা কি কি দিছে একটু বলো তো। স্যার তাপগতিবিদ্যা মানে পুরোটা সম্ভবত। পুরোটা না? তাপগতিবিদ্যা পুরোটাই। আচ্ছা, তাপগতিবিদ্যার মধ্যে শুরুটা কি একটু বলি আমি। শুরুটা কি, টেনশন করার কিছু না, আমি এখানে এসে তাড়াতাড়ি শেষ করতেছি তোমাদের, তোমাদের ক্লাস শেষ করে দেবো। তাপগতিবিদ্যার আবার একটু ডিটেলস আমি বেঁচে পড়াবো 12 তারিখের পর দেখতে। 12 তারিখের পর এক্সট্রা ক্লাস দিয়ে বেঁচে পড়াবো, তখন চাইলে আবার এটা করে নিতে পারো। আমি জাস্ট এখানে একটা ওভারভিউ দিয়ে শেষ করে দেবো তোমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি করে। তাপগতিবিদ্যার শুরুটা আমরা কিভাবে করবো একটু দেখো। তাপগতিবিদ্যার শুরুটা হচ্ছে আসলে আমি যেভাবে পড়াই বা আগে যেভাবে পড়াইছিলাম, যাদের লেকচার আছে, খুব কম মানুষের লেকচারটা আছে খাতায়। আমরা শুরু করছি এখান থেকে, তাপ কি, তাপমাত্রা কি। আমরা জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে যা পরিমাপ করা যায়। আমরা তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ইউজ করি। এখন প্রথম হচ্ছে আমরা যে স্কেলগুলো ইউজ করি, সেই স্কেলগুলোর আমরা কিভাবে, মানে মূল বিষয়টা কি, যেখানে আমরা যে স্কেলগুলো তৈরি করি তার কি, কার মাধ্যমে তৈরি করি বা কোন মূলনীতির সাহায্যে তৈরি করি। আমাদের যে স্কেলগুলো থাকে, সেটা সেলসিয়াস বলো বা কেলভিন বলো, সেখানে দুইটা বিন্দু থাকে। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বিন্দু, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু। নিম্ন স্থিরাঙ্ক বিন্দু বলতে আমরা বুঝি যে তাপমাত্রায় বরফ গলে যায়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বলি বরফের গলনাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। যদি সেলসিয়াসের কথা বলি আমরা, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এই যে মাঝখানে যে 100 ব্যবধান, 0 থেকে 100, এই প্রত্যেকটা ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। এইভাবে সেলসিয়াস স্কেলটা প্রস্তুত করা হয়। ঠিক একইভাবে 273 কেলভিন আর 373 কেলভিন এর মাঝে যে 100 ভাগ, এই প্রত্যেক ভাগকে 1 কেলভিন হিসাব করা হয়। তাহলে এইভাবে আমরা এই থার্মোমিটার তৈরি করি। তাহলে প্রথমে ছিল, মানে যখন শুধু সেলসিয়াস স্কেল ছিল, তখন দুই বিন্দু থার্মোমিটার ইউজ করা হতো। মানে বড় বিন্দু, যেটা বললাম নিম্ন স্থিরাঙ্ক বিন্দু, আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু। এই দুইটা বিন্দুকে ধরে তোমার এই থার্মোমিটার তৈরি করা হতো। পরবর্তীকালে যখন কেলভিন স্কেলটা আসলো, তখন শুধুমাত্র পানির ত্রৈধ বিন্দুকে, মানে যে তাপমাত্রায় পানি একই সাথে কঠিন, তরল এবং বাষ্পীয় অবস্থায় থাকে, এবং যে তাপমাত্রার মান হচ্ছে 273.16 কেলভিন এবং 4.58 মিলিমিটার চাপে, ওই বিন্দুতে পানি যেহেতু তিনটি অবস্থা বিরাজ করে, তো ওই একটা তাপমাত্রাকে ধরে এক বিন্দুর জন্য, এক বিন্দু হিসাব করে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করা হয়। এইভাবে দুইটা নিয়মে স্কেল প্রতিষ্ঠা করা হয়। প্রথম হচ্ছে দুই বিন্দুর মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু। আর কেলভিন স্কেলটা হচ্ছে এক বিন্দু, অর্থাৎ এক বিন্দুর উপর ডিপেন্ড করে কেলভিন স্কেলের মূলনীতি তৈরি করা হয়। পরবর্তীতে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটে স্কেলের মধ্যে একটা সম্পর্ক আমরা বইয়ে দেখতে পাই। এই হচ্ছে প্রথম তোমার মূল কথা। তারপরে এর সাথে আছে তোমার তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা কি, যে আমরা জানি যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের অবিরাম সরবরাহ চলে, মানে কন্টিনিউয়াসলি ফ্লো হয়। যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হবে, যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হবে, ততক্ষণ পর্যন্তই তোমার তাপের আদান প্রদান হবে। যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন বস্তু দুইটা যে অবস্থা প্রাপ্ত হবে, তাকে বলি আমরা তাপীয় সাম্যাবস্থা। ঠিক এই জিনিসটাই তোমরা কেমিস্ট্রিতে রাসায়নিক সাম্যাবস্থায় পড়ছো, যেখানে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, ওই একই কনসেপ্ট আমরা এখানে চিন্তা করব। এরপর আসে আমাদের তাপগতিবিদ্যার ১৬তম সূত্র। তাপগতিবিদ্যার ১৬তম সূত্রটা কি একটু আমি ব্যাখ্যা করি। তাপগতিবিদ্যার ১৬তম সূত্রটা বলতেছে যে, ধরো এ আর বি,
দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু, এবং এই দুইটা বস্তুকে এমন ভাবে রাখা হয়েছে যে তাদের মাঝখানে একটা তাপ কুপরিবাহী কোনো কিছু রাখা আছে। সেটা মনে করে একটা কার্ডবোর্ড হইতে পারে, একটা কাল্পনিক দেয়াল হইতে পারে, যাতে এ থেকে বি তে কোনো তাপের আদান প্রদান না হয়। আর এই দুইটা বস্তুকে তৃতীয় আরেকটা বস্তুর সংস্পর্শে রাখা হয়েছে। সি, তিনটা বস্তুরই প্রাথমিক তাপমাত্রা ভিন্ন ভিন্ন, কিন্তু শর্ত কি, এ বস্তু থেকে বি বস্তুতে তাপের কোনো আদান প্রদান হবে না, কারণ তাদের মাঝখানে একটা কি রাখছি আমি, ইনসুলেটর রেখে দিচ্ছি। এখন কি হবে, যেহেতু এ তাপমাত্রা সি এর তাপমাত্রা ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমরা ধরে নেই যে এর তাপমাত্রা কম, সি এর তাপমাত্রা বেশি, তার মানে এ তাপ হারাবে, সি তাপ গ্রহণ করবে। তাহলে কতক্ষণে প্রসেস চলবে, যতক্ষণ এ বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রা সমান না হয়। যখন সমান হয়ে যাবে তখন এর সাথে সি এর তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। এবার বি এর চিন্তা করো, বি ও তো একই সাথে সি এর সাথে তাপের আদান প্রদান করবে, কারণ এ বি তার এই সি এর সাথে কিন্তু এদের মাঝখানে কিন্তু নরমাল পরিবাহী দেয়াল বা পরিবাহী মাধ্যম, অর্থাৎ এ থেকে বি তে তাপের আদান প্রদান হতে পারে, এ থেকে সি তে, বি থেকে সি তে তাপের আদান প্রদান হতে পারে, কিন্তু এ থেকে বি তে কোনো তাপের আদান প্রদান হবে না, কারণ মাঝখানে তাপ পরিবাহী দেয়াল রাখছে। তাহলে কি বললাম, যে এ সি এর সাথে তাপের আদান প্রদানের মাধ্যমে তাপীয় সাম্যাবস্থা অর্জন করবে। একইভাবে বি সি বস্তুর সাথে তাপের আদান প্রদানের মাধ্যমে তাপীয় সাম্যাবস্থা অর্জন করবে। এখন এখন তুমি যদি এ আর বি এর মাঝখানে যে কুপরিবাহী মাধ্যমটা আছে এটাকে যদি তুমি সরায় ফেলো, তখন দেখবা যে এ বস্তু আর বি বস্তু তারা নিজেদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তাপীয় সাম্যাবস্থা অর্জন করে ফেলছে। অর্থাৎ এ সাথে বি এর কিন্তু কোনো তাপের আদান প্রদান হয় নাই, কিন্তু এ পৃথকভাবে সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাইছে, বি পৃথকভাবে সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাইছে। যখন এ আর বি এর মাঝখানে যদি আমি মাধ্যমটা উঠায় ফেলি, তখন দেখা যাবে এই এ আর বি অর্থাৎ প্রথম দুইটা বস্তু তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এটাকে বলা হবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কারোর ব্যাপারে প্রশ্ন থাকলে করতে পারো, কারো যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে করতে পারো। নাই পারে। এরপর হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলতেছে, যে আমরা যে পরিমাণ কাজ করব, অর্থাৎ যে পরিমাণ আমি যান্ত্রিক শক্তি ব্যয় করব, ঠিক সেই পরিমাণ তাপ উৎপন্ন হবে, অথবা আমি যেই পরিমাণ তাপ দেব সেই পরিমাণ যান্ত্রিক শক্তি পাবো। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে কোনো একটা উৎসে আমি যেই পরিমাণ ইনপুট দেব সেম পরিমাণ আউটপুট পাবো। মানে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা কখনো পসিবল না, কারণ প্র্যাকটিক্যালি কিন্তু তুমি জানো এখানে সিস্টেমে কিছু অপচয় আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু সে অপচয়টাকে বাদ দিয়ে তারা বলতেছে, কি বলতেছে, যে একটা সিস্টেম যে পরিমাণ কাজ করবে ঠিক তার থেকে আউটপুট সেই পরিমাণ পাবা, বা যে পরিমাণ তাকে ইনপুট দিবা সেই পরিমাণ তার থেকে আউটপুট পাবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতেছে আমরা যে পরিমাণ কাজ করব সেম পরিমাণ তাপ উৎপন্ন হবে, অর্থাৎ W is proportional to Q। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে W is equal to J into Q। এখানে J হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা নিয়ে আমরা চলতরিতে কিছু আলোচনা ছিল আমাদের বইতে, দেখো আগের ক্লাস দেখো করা হয়েছে। আচ্ছা, এখন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করব। অন্যভাবে কি হবে, আমরা একটা সিস্টেম চিন্তা করব। সিস্টেম, একটা সিস্টেম বলতে আমরা কি বলি, একটা সিস্টেম বলতে ধরো এই যে আমার এই রুমটা একটা সিস্টেম। কিভাবে, এই রুমটার ভিতরে যে উপাদানগুলো আছে
সেই উপাদানগুলো একটা সিস্টেমের অংশ। এই উপাদানে কি কি আছে? এই রুমের ভিতরে আমি আছি, ক্যামেরা আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, ফ্যান আছে, বই আছে, টেবিল আছে, চেয়ার আছে, এই সবকিছু আমার সিস্টেমের অংশ। আমাদের প্র্যাকটিক্যাল বাস্তব লাইফের সিস্টেম হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, মানে ওপেন সিস্টেম। আজকে যদি আমি গেটটা খুলে দেই, বাইরে থেকে আওয়াজ আসবে, আমার কথাগুলো বাইরে যাবে। অর্থাৎ একটা সিস্টেম মুক্ত হবে তখনই যখন সেই সিস্টেমটা পরিবেশের সাথে ভর এবং শক্তি বিনিময় করবে। ভর এবং শক্তি যদি বিনিময় করে তবে সেটাকে বলবো ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। এরপর হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম। যেমন আমার এই রুমটা, আমরা এই রুমটা বলতে পারি যে একটা বদ্ধ সিস্টেম, মানে আইসোলেট, সম্পূর্ণ আইসোলেট। যে এই রুম বাইরের সাথে কোনো ধরনের ভর বা শক্তি কোনো কিছু বিনিময় করবে না, ভর বা শক্তি কোনো কিছু বিনিময় করবে না। তারপর হচ্ছে তোমার সরি একটু ভুল বলছি, আমি একটু ভুল বলছি। কথাটা হচ্ছে এরকম, আমাদের যে সিস্টেমটা, আমি যেটা ঠিক বলছি বাংলাটা ভুল করে বলছি। আমাদের সিস্টেমটা এটা হচ্ছে আইসোলেট একটা সিস্টেম, যেটাকে বাংলায় বলা বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম মানে ধরো তোমাকে একটা এমন একটা যে কোনো একটা ঘর দিয়ে দিলাম, যে ঘরে তুমি বাইরের পরিবেশের সাথে তোমার কোনো আদান প্রদান হবে না। অর্থাৎ বাইরে কি ঘটতেছে এই সম্পর্কে তোমার কোনো ওয়াকিবহাল নাই, তুমি কিচ্ছু জানো না। তুমি ভিতরে কি করতেছো সে সম্পর্কে বাইরে কেউ কিছু জানবে না। সম্পূর্ণ একটা আইসোলেট সিস্টেম বা যেটাকে বলা বিচ্ছিন্ন সিস্টেম। এই ধরনের সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনো কিছু বিনিময় করবে না। আর একটা ধরো বদ্ধ, বদ্ধ মানে ক্লোজ। ধরো একটা মনে করো একটা সিলিন্ডার, একটা সিলিন্ডারের মুখটা আটকানো। এখন এই সিলিন্ডারকে আমি বাইরে থেকে প্রেসার দিলাম, বা তুমি একটা টিউব চিন্তা করতে পারো, তোমার সাইকেলের টিউব, এটা সম্পূর্ণভাবে একটা বদ্ধ সিস্টেম। এখন সাইকেলের টিউবকে যখন তুমি পাম্প করো, দেখবা যদি পাম্প যদি করো, দেখবা যদি টিউবটাকে একটু ধরো, হালকা একটু গরম লাগবে। কেন গরম লাগবে? কারণ সিস্টেমের ভিতরে যে এক্সট্রা কিছু হিট তৈরি হয়েছে, সেই হিটটা সে বাইরে ছেড়ে দিবে, বাইরে ছেড়ে দিবে। অর্থাৎ কিন্তু গ্যাস কিন্তু বের হবে না, মানে ভিতরে যে বায়ু আছে সেই বায়ু কিন্তু বের হবে না যদি তোমার টায়ারটা লিক না থাকে। যদি টায়ারটা একদম 100% পিওর টায়ার হয়, তবে তুমি তাকে পাম্প করো, একটু টায়ারটাকে ধরলে দেখবে একটু গরম লাগতেছে। কেন গরম লাগে? কারণ টায়ারের ভিতরে যে এক্সট্রা হিট তৈরি হয়েছে সেই হিটটা সে এনার্জি হিসেবে বের করে দিতেছে। কিন্তু ভিতরে যে গ্যাস বা যদি ভর বলি, সেই গ্যাসের কিন্তু কোনো বিনিময় হচ্ছে না। অর্থাৎ বদ্ধ সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় করে কিন্তু ভরের কোনো বিনিময় হয় না, তবে এই সিস্টেমকে বলবো আমরা বদ্ধ সিস্টেম। সিস্টেম তিন ধরনের। একটা হচ্ছে মুক্ত, মুক্ত মানে এই ধরনের সিস্টেম কি করবে? পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করবে। দুই নাম্বার হচ্ছে বদ্ধ, শুধু শক্তি বিনিময় করবে। তিন নাম্বার হচ্ছে তোমার বিচ্ছিন্ন বা আইসোলেট, যে এই ধরনের সিস্টেম কি করবে? পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনো কিছু বিনিময় করবে। তাহলে আমরা প্রথমে একটা সিস্টেম নেই, যে সিস্টেমটাকে আমরা ধরবো যে এটা মনে করো একটা আবদ্ধ সিস্টেম, আবদ্ধ একটা সিস্টেম। এই সিস্টেমে এখানে একটা পিস্টন লাগানো, পিস্টন, পিস্টন যা দিয়ে তুমি চাপ বাড়াইবা বা চাপ কমাইবা। এখন এই সিস্টেমের ভিতরে কিছু গ্যাস আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলতেছে? যে আমি যে পরিমাণ তাপ দেব, অর্থাৎ সিস্টেমকে বাইরে থেকে আমি যে পরিমাণ তাপ দেব, সিস্টেমটা সেই পরিমাণ কাজ করবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাকে কি বলে? একটা সিস্টেমকে আমি যে পরিমাণ তাপ দেব সেই পরিমাণ কাজ করবে। তো আসলে প্র্যাকটিক্যালি একটা সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তারপর সেখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে একটু ডিফাইন করার চেষ্টা করব। তো একটা সিস্টেমে যদি তুমি অনবরত তাপের পরিবর্তন করো, বাইরে থেকে আসতে তাপ দিতে শুরু করলাম, পরিবর্তন হচ্ছে, তাপের পরিবর্তন ডিকিউ। প্রথমে কি ঘটবে? যদি তুমি বাইরে থেকে তাপ দাও, তবে কিন্তু সিস্টেমের অণুগুলোর মধ্যে যে এনার্জি পাইতেছে, সেই এনার্জি পাচ্ছে, তাদের ভিতরে যে একটা অভ্যন্তরীণ শক্তি বা গ্যাসের অণুসমূহের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন, সেটার পরিবর্তন হবে। কারণ তুমি বাইরে থেকে হিট দিচ্ছ,
ফলে মলিকুলগুলো কিন্তু ভাইব্রেশন করা শুরু করবে এবং কোনো মলিকুলের নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, কোনো ক্ষেত্রে পাত্রের সাথে সংঘর্ষ হবে, পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ হবে। ফলে তাদের ভিতরে যে একটা এনার্জি, তাদের যে নিজেদের একটা এনার্জি আছে, সেই এনার্জির কিছু পরিবর্তন হবে, যেটাকে আমরা বলতে পারি তাদের ইন্টারনাল এনার্জি। এবং আমরা যদি তাদের যে ইন্টারনাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে যদি আমরা ডিইউ ধরি, এখন ইন্টারনাল এনার্জি পরিবর্তন হলো। এখন যদি ইন্টারনাল এনার্জি বেড়ে যায়, তবে সে ভিতরে কি করবে? এটা আবদ্ধ সিস্টেম, সে কি করবে? সে এনার্জি কিছু বাইরে ছেড়ে দিবে। অর্থাৎ এই যে এনার্জিটাকে বাইরে ছেড়ে দেওয়া, আমরা এটাকে বলি যে সিস্টেমটা বাইরে কিছু কাজ করছে। কাজ বলতে আমার চারপাশে যে বায়ু থাকবে, সে বায়ুকে সে উত্তপ্ত করে দেবে বা বায়ু তাপমাত্রা সে পরিবর্তন করবে। কারণ ভিতরে যে এক্সট্রা হিট তৈরি হচ্ছে, সে সেই হিটটা বাইরে ছেড়ে দিচ্ছে, সেই হিট বাইরে ছেড়ে দিচ্ছে। ফলে আমার সিস্টেমের চারপাশে যে বায়ু আছে, সে বায়ুর তাপমাত্রার পরিবর্তন হবে, যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো যে আমার সিস্টেমটা বাইরে কিছু কাজ করছে। তাহলে যেহেতু তাপের পরিবর্তন হচ্ছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, দ্যাট মিন্স তোমার এখানে যে বাইরে কাজ করবে, সেই কাজেরও তো একটা পরিবর্তনই হবে। কাজের যদি একটা পরিবর্তন হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? যে পরিমাণ কাজ করব সেই পরিমাণ তাপ, অথবা ভাইস ভার্সা, যে পরিমাণ তাপ দেব সেই পরিমাণ কাজ। আমি তো ডি কিউ পরিমাণ তাপ দিচ্ছি, কিন্তু সেই তাপের কারণে কি কি কাজ হচ্ছে? এই সিস্টেমের ভিতরে যে গ্যাসগুলো রয়েছে বা গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে, সেই মলিকুলের তোমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা তাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, প্লাস সিস্টেমটা কি করতেছে? কিছু বহিস্থ কাজ সম্পাদন করছে। এইটা হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে ইন জেনারেল ফর্ম। এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম। তোমাকে যদি পরীক্ষায় কখনো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ ব্যাখ্যা করতে বলে, তুমি কি বলবা? যে একটা সিস্টেমকে যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দেওয়া হয়, তবে সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হয় এবং বাকি অংশ সিস্টেম বহিস্থ কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ dq হচ্ছে তুমি যে পরিমাণ তাপ দিয়েছো, আর du হচ্ছে যে পরিমাণ এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যে পরিমাণ পরিবর্তন হয়েছে, আর dw হচ্ছে সিস্টেমটা বাইরে যতটুকু কাজ করেছে। অর্থাৎ dq du dw। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এখান থেকে আমরা বিভিন্ন কন্ডিশন আনতে পারি। কিরকম কন্ডিশন? যে একটা সিস্টেমকে সবসময় যে বাইরে থেকে তাপ দেবো এমন তো নাও হইতে পারে, সিস্টেম তো তাপ হারাতেও পারে। যেমন তুমি যখন পাম্প করো, এক্সট্রা হিটটা সে বাইরে ছেড়ে দেয়, এরকম কেস তো হইতে পারে। যদি কখনো যদি সিস্টেম তাপ হারায়, যদি কখনো কোনো সিস্টেম তাপ হারায়, তো অবশ্যই ডিকিউ নেগেটিভ। যদি কখনো কোনো সিস্টেম তাপ হারায়, তবে বলবো আমরা যে এখানে তাপের পরিবর্তনটা কি হবে? নেগেটিভ। আর যদি সিস্টেমকে তাপ দাও, অর্থাৎ সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তবে আমরা বলবো এটা হচ্ছে পজিটিভ। মানে মোট কথা, একটা সিস্টেম যদি তাপ বর্জন করে, একটা সিস্টেম যদি তাপ বর্জন করে, তবে আমরা প্রদত্ত তাপকে নেগেটিভ বলবো। আর যদি কোনো সিস্টেম তাপ গ্রহণ করে বা সিস্টেমে যদি তাপ দেওয়া হয়, তবে আমরা প্রদত্ত তাপকে পজিটিভ বলবো। আর যদি কোনো সিস্টেম তাপ হারায়, অর্থাৎ তাপ হারালে কি হবে? তার অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে নেগেটিভ। আর যদি অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, তবে ডিইউ পজিটিভ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কাজ। এই যে একটা সিস্টেম বাইরে তাপ ছেড়ে দিচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো যে যদি কোনো সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, তাহলে আমরা বলি এইভাবে যে এই ক্ষেত্রে সিস্টেম নিজে নিজে কাজ করেছে। কোন সিস্টেমে যদি আয়তন বৃদ্ধি পায়, তবে আমরা বলবো যে সিস্টেম নিজে নিজে কাজ করেছে এবং এই ক্ষেত্রে এটা পজিটিভ। আর যদি বাইরে থেকে কোনো প্রেসার দেওয়া হয়, অর্থাৎ সিস্টেমে যদি ভলিউমটা সংকুচিত হয়ে যায়, সিস্টেমের যদি ভলিউম বা আয়তন কমে যায়, সেই ক্ষেত্রে আমরা কৃত কাজকে ধরবো নেগেটিভ।
তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। কি বললাম? একটা সিস্টেম যদি তাপ হারায় ডিকিউ নেগেটিভ, তাপ গ্রহণ করলে ডিকিউ পজিটিভ। অভ্যন্তরীণ শক্তি কমে গেলে বা হ্রাস পেলে নেগেটিভ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে পজিটিভ। সিস্টেম নিজে নিজে কাজ করলে, অর্থাৎ যদি সিস্টেমের আয়তন প্রসারিত হয় ডিডব্লিউ পজিটিভ, সিস্টেমের যদি আয়তন সংকুচিত হয় ডিডব্লিউ নেগেটিভ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ওই যে বদ্ধ সিস্টেমটা বোঝানোর টাইমে একটা উদাহরণ, সাইকেলের টায়ারের উদাহরণটা একটু আবার বলবেন? এটা কিভাবে শক্তি বিনিময় করে আর ভর বিনিময় করে না ওই জায়গাটা? সাইকেলের টাওয়ার, একটা পিওর সাইকেলের টাওয়ার, নরমাল টাওয়ার। চিন্তা করো তুমি একটা টাওয়ারকে এই যে পাম্প করতেছো, তাহলে পাম্প করলে ভিতরে তো প্রেসার বাড়তেছে, তাই না? পাম্প করতেছে, ভিতরে প্রেসার বাড়ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে। তো চাপ বৃদ্ধি পাওয়া মানে গ্যাসের অণুগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্যাট মিন্স অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে। তার মানে সেখানে একটা এক্সট্রা হিট তৈরি হচ্ছে। তো হিটটা সে কি করবে? সে তো হিট ভিতরে রাখতে পারবে না, কারণ তোমার সাইকেলের টাওয়ারটা তো একটা পরিবাহী, এটা পরিবাহী না? তো হিটটা সে কি করবে? বাইরে ছেড়ে দিবে, হিট ছেড়ে দিবে। কিন্তু ভিতরে যে গ্যাস আছে, সেই গ্যাসটাও কি বের হয়ে যাবে? তোমার টায়ার যদি লিক না হয়, গ্যাস কি বের হবে? আর গ্যাস বের হলে তোমার সাইকেল বা রিক্সা বা গাড়ি চলবে কিভাবে? চলবে কিভাবে? তার মানে এটা কি সিস্টেম? এটা একটা বদ্ধ সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে শুধু কি করবে? এনার্জি ট্রান্সফার করবে, কিন্তু ভর বা গ্যাসের কোনো বিনিময় হবে না, মানে ভর যাবে না। বা তুমি চাইলে বাইরে থেকে চাপ ছাড়া বাইরে থেকে তুমি গ্যাস দিতেও পারবে না। তুমি গ্যাস ছুঁড়ে মারলে টায়ারের ভিতরে গ্যাস ঢুকবে না, ওকে প্রেসার দিয়ে ঢুকাইতে হবে। এটা হচ্ছে এক ধরনের বদ্ধ সিস্টেম। বুঝতে পারছো জিমি? জি স্যার, বুঝছি এখন। এখন আমরা তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রটাকে আমরা কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করব। খুব সংক্ষেপে ব্যাখ্যা করব আমরা জিনিসগুলো। প্রথমটা হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে প্রথম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি চ্যাপ্টার, কারণ চ্যাপ্টারের মধ্যে একটু থিওরি একটু বড়, কিন্তু জ্ঞানগুলো কিন্তু আলটিমেটলি সহজ। এখানে তিনটা টাইপসের ম্যাথ আছে। একটা হচ্ছে যে আমরা যেটা পড়তাছি প্রক্রিয়াগুলো, এগুলোর উপর কিছু ম্যাথ আছে। দুই নাম্বার হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের উপর, যেটা সবচেয়ে সহজ পার্ট। আর লাস্ট হচ্ছে এন্ট্রপ। এন্ট্রপি থেকে সচরাচর প্রশ্ন আসে না পরীক্ষায়। আমরা মোটামুটি এখানে থিওরিগুলো 3-4টা ক্লাসের পরে আমরা আস্তে আস্তে ম্যাথ করব। এটা নিয়ে খুব আস্তে আস্তে আগাবো, টেনশন করে দিচ্ছি। সমচাপ প্রক্রিয়াটা কি? সমচাপ প্রক্রিয়া হচ্ছে যে এই প্রক্রিয়ায় সিস্টেমে তুমি চাপের পরিবর্তন করবা না, কিন্তু সিস্টেমটা ভলিউমের পরিবর্তন, মানে আয়তনের পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে 4টা প্রক্রিয়া করব, এর মধ্যে শুধু একটা প্রক্রিয়াই প্র্যাকটিক্যাল লাইফের সাথে সঙ্গতিপূর্ণ, আর বাকি যে 3টা সব আইডিয়াল, মানে আদর্শ। এই যে আমি কথাটা বললাম যে একটা সিস্টেমে তুমি আয়তনের পরিবর্তন করবা, কিন্তু চাপের পরিবর্তন হবে না, এটা কিন্তু আসলে অস্বাভাবিক বিষয়। এটা কখনো কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না। আর বয়েলের সূত্র যেটা আমরা পড়ে আসছি যে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে চাপের সাথে কিন্তু আয়তনের সম্পর্ক আছে। তাহলে সমচাপ প্রক্রিয়ায় আমরা বলবো যে প্রক্রিয়া একটা সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সিস্টেমটার আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হবে, তাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া। এবং সমচাপ প্রক্রিয়ায় আমাকে যদি কৃত কাজ বের করতে বলে, অর্থাৎ dW = P × dP, সমচাপ প্রক্রিয়ার কৃত কাজের সূত্র। সমচাপ প্রক্রিয়ার কৃত কাজের সূত্র। আর তোমাকে যদি কখনো ইন্টিগ্রেশন করে বের করতে হয়, তবে P dV V1 থেকে V2, যেহেতু P কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন করলে পাইবা এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় একটা সিস্টেমের কৃত কাজ। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো, তবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখবা সমচাপ প্রক্রিয়ায়
এটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়ার কৃত কাজ। উঠে নাও। আচ্ছা, এবার হচ্ছে সম আয়তন। সম আয়তন সমায়তন প্রক্রিয়া কি? সমায়তন প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়ায় একটা সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটা সিস্টেমে যদি আসলে আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু ওই সিস্টেমটা আসলে কোনো বাহ্যিক কাজই করতেছে না। কারণ আমি কিন্তু প্রথমেই বলছি যে একটা সিস্টেমে যদি আয়তন বাড়ে কাজ পজিটিভ, আয়তন কমলে কাজ নেগেটিভ। যার আয়তনই কনস্ট্যান্ট, যার আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই ওই সিস্টেম কিন্তু আসলে বাহ্যিক কোনো কাজ করতেছে না। যেমন ধরো XYZ একজন মোটা মানুষ, আমরা অনেক সময় বলি যে এই লোক মনে কাজ করে না, খালি খায় সারাদিন করে। এর মানে হচ্ছে তাকে যে পরিমাণ ইনপুট দেওয়া হচ্ছে সমস্ত ইনপুট দিয়ে সে ভিতরে তার কলকবজা বড় করতেছে, তার পেট চুল হাত পা মোটা সোটা করতেছে। কিন্তু সে যদি বাহ্যিক কাজ করতো তবে কিন্তু তার এনার্জি কিছু খরচ হইতো, তার এনার্জি কোনো খরচ হয়নি, এই জন্য সে মোটা হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় বলি যে মোটা মানুষ খায়, খালি খায় দেয় ঘুমায়। তাহলে বিষয়টা হচ্ছে এই ধরনের, তাকে যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে সেই পরিমাণ তাপ দিয়ে সে শুধু তার নিজের পরিবর্তন ঘটাইতেছে, পজিটিভ পরিবর্তন, নেগেটিভ না, পজিটিভ পরিবর্তন হচ্ছে এবং সে বাহ্যিক কোনো কাজ করছে না। তো এই ধরনের প্রক্রিয়াকে বলবো আমরা সম-আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়া একটা সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাই একটা সিস্টেমে যদি আয়তনেরই কোনো পরিবর্তন না হয় তার মানে ডিবি তো জিরো, কারণ ডিবি তো আয়তনের পরিবর্তন। যেখানে আয়তনের পরিবর্তনই হচ্ছে না সেখানে আয়তনের পরিবর্তন শূন্য। তাই আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তার মানে সিস্টেম কোনো কাজ করতেছে না। অর্থাৎ তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ, দেখো যে পরিমাণ তাপ দিচ্ছ সেই পরিমাণ তাপ শুধু সে কি করতেছে, তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করতেছে। তাই তোমাকে যদি এই সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে বলে তাহলে কি বলবা, যে দেখা যাচ্ছে যে যে পরিমাণ তাপ দেওয়া হয় সেই তাপের সম্পূর্ণ অংশই সে কি করবে, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহার করবে। যেহেতু সিস্টেম কি করে না, কোনো বাহ্যিক কাজ সম্পাদন করে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়া। এরপর হচ্ছে আমাদের সমষ্ট প্রক্রিয়া। অর্থাৎ আইসোথার্মাল প্রসেস। সমষ্ট প্রক্রিয়া এটা তোমরা কেমিস্ট্রি বইতে মনে কি একটা নাম করছো, সমতাপীয় প্রক্রিয়া বা এরকম কিছু একটা পড়ছো মেবি তোমরা কেমিস্ট্রিতে। সমষ্ট প্রক্রিয়াটা আমরা কোথায় দেখছি? সমষ্ট প্রক্রিয়াটা আমরা কিছুদিন আগে দশম অধ্যায়ে দেখছি। কি দেখছি? যে আমরা দেখছিলাম যে যখন বয়লের সূত্র আমরা পড়ছি, বয়লের সূত্রে আমরা দেখছিলাম যে কোনো গ্যাসের যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাপমাত্রা অপরিবর্তিত বলে তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয় তবে ওই সিস্টেমের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এইটা এই যে বয়েল যে প্রক্রিয়ার কথা বলছে সেটা আসলে এক ধরনের সমষ্ট প্রক্রিয়া। তার মানে এই প্রক্রিয়ার সিস্টেমে তুমি চাপ দিবা, আয়তনের পরিবর্তন হবে। কি পরিবর্তন সেটা তো আমরা জানি, কমবে। চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, কিন্তু সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু পসিবল না। অর্থাৎ একটা সিস্টেমকে বাইরে থেকে আমি তাপ দিচ্ছি, সমষ্ট মানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপের কিন্তু আদান প্রদান হবে। এই জিনিসটা একটু ভালো করে মাথায় নিয়ে নাও যে আমরা কিন্তু এই জিনিসটা ভুল করি। যে অনেকে প্রশ্ন করো স্যার তাপ আর তাপমাত্রা, সমষ্ট মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, বাইরে থেকে চাপ দিচ্ছ,
ভিতরের আয়তনের পরিবর্তন হবে, মাগার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এবং অবশ্যই মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, খুব স্লো প্রসেস, অর্থাৎ আস্তে 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 তাপ দিতে হবে যাতে ভিতরের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা খুব বেশি না হয়। কারণ একটা সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন ডিপেন্ড করবে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের উপর। অর্থাৎ তুমি যদি বাইরে থেকে আস্তে আস্তে করে তাপ দাও, বাইরে থেকে যদি আস্তে আস্তে করে হিট দাও, তবে ভিতরের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা প্রায় কনস্ট্যান্ট থাকবে, মানে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, মানে ডিউর মান 0 থাকবে। ডিউর মান যদি 0 থাকে তবে আমরা ওই প্রক্রিয়াটাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া। যেন সমষ্ণ প্রক্রিয়া আরেকটা নাম কি? ধীর প্রক্রিয়া। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার শর্ত হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে কি করতে হবে? 0 করতে হবে। কেমন এক্সাম্পল, যেমন আমি বলি সবসময় যেটা, যেমন শীতকালে আমাদের কিছু গরম কফি চা এগুলো খাওয়ার প্রয়োজন হয়। এখন যারা খুব বেশি শীত প্রধান দেশ যেমন কানাডা, সুইজারল্যান্ড, এইসব দেশে যখন অনেক বরফ পড়ে, -2, -3, -4 পর্যন্ত চলে যায়, ওইসব দেশে অনবরত ওরা কিন্তু অ্যালকোহল খায়, যেটা মদ বলি আমাদের বাংলা ভাষায়, অ্যালকোহল খায়। অবশ্য পিওর অ্যালকোহল, ওটা আসলে মদ বলা যায় না, পিওর অ্যালকোহল খায়। কারণ কি? ওই অ্যালকোহল ভিতরে এক্সট্রা হিট তৈরি করে। এখন একজন মুমূর্ষু রোগীকে, ধরো একজন পড়ে আছে রাস্তায়, একজন মুমূর্ষু রোগীকে ওই জায়গায় বাঁচাতে হলে তোমাকে ওষুধ দিয়ে বাঁচাতে হবে না, তোমাকে তাকে কিছু এই অ্যালকোহল টাইপের বা কফি টাইপের বা গরম পানি টাইপের কিছু খাওয়াতে হবে। এখন তুমি যদি তার ভিতরের তাপমাত্রা যদি বাড়াতে চাও, অনেক বেশি পরিমাণ দিতে হবে অ্যালকোহল, খুব বেশি দ্রুত দিতে হবে। এখন তুমি যদি আস্তে আস্তে এক ফোঁটা করে দাও, তার ভিতরের কিন্তু এনার্জি কোনো চেঞ্জ হবে না, লোকটা মারা যেতে পারে। তুমি যদি মনে করো যে একটু একটু করে আমি অ্যালকোহল দিই, যদি নেশা বেশি হয়ে যায়, বাঙালির মতো অল্প অ্যালকোহল খেলে নেশা হয়ে যায়, তুমি যদি অল্প অল্প করে দাও, এই ক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগবে না। কারণ তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা তখন কি থাকবে? 0ই থাকবে, মানে চেঞ্জ হবে না। তো এই ধরনের প্রক্রিয়াকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় আমরা সিস্টেমকে বাইরে থেকে যে পরিমাণ তাপ দেব, সেই তাপের সম্পূর্ণ অংশই সিস্টেম বাইরের কাজ সম্পাদন করবে বা বহিস্থ কাজ সম্পাদন করবে। তাই সমষ্ণ প্রক্রিয়া আরেকটা নাম কি? ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া আরেকটা নাম হচ্ছে ধীর প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় সিস্টেম কি করবে? বাইরে থেকে তাপ দেওয়া হবে, কিন্তু সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু আয়তনের পরিবর্তন হবে। কিন্তু আয়তনের পরিবর্তন হবে, এবং তাপমাত্রার পরিবর্তন না হওয়াটা কিসের উপর ডিপেন্ড করবে? যদি সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন না হয়। যদি সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়, তবে একটা সিস্টেমকে বাইরে থেকে যে পরিমাণ তাপ দেওয়া হবে, সেই তাপের সম্পূর্ণ অংশটাই সিস্টেম তার বহিস্থ কার্য সম্পাদনে ব্যবহার করবে। বহিস্থ কার্য সম্পাদনে ব্যবহার করবে। ওকে, আচ্ছা, তাহলে আমি নতুন করে লিংক দিতেছি, তোমরা আরেকবার ঢোকো, টাইম শেষ হয়ে যাবে। আমি গ্রুপে আরেকটা লিংক দিতেছি, আবার ঢোকো, সব লিংক নিয়ে আবার ঢুকতে থাকো।